হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেঙ্গল স্টাডি ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওর বিষয়বস্তু হলো ক্লাস 10-এর যে পরিবেশের জন্য ভাবনা অধ্যায়টি রয়েছে। তোমরা দেখবে এই চ্যানেলে আমি এর আগে পরিবেশের জন্য ভাবনা থেকে দুটি ভিডিও আপলোড করেছি এবং এটি হচ্ছে এই অধ্যায়ের শেষ ভিডিও। এই অধ্যায়ে আমি তোমাদের কি কি জিনিস নিয়ে পড়াবো সেটা তোমরা প্রথমে জেনে নাও। এই ভিডিওতে আমি তোমাদের পড়াবো ওজোন স্তর কিভাবে সৃষ্টি হয় এবং বর্তমানে বিভিন্ন যৌগ দ্বারা ওজোন স্তর কিভাবে ধ্বংস হচ্ছে। তারপরে আমি তোমাদের পড়াবো গ্রিন হাউস ইফেক্ট এবং গ্রিন হাউস গ্লোবাল ওয়ার্মিং কি এবং এই গ্রিন হাউস ইফেক্ট বা গ্লোবাল ওয়ার্মিং এর ফলাফল কি। তারপরে আমি তোমাদের পড়াবো বিভিন্ন যে আমাদের জ্বালানি রয়েছে, সেই জ্বালানির তাপন মূল্য বলতে কি বুঝো, এবং যে প্রশ্নটি তোমাদের বেশিরভাগ মাধ্যমিক পরীক্ষায় এসেছে বা পরেও তোমাদের আসবে বা এবছরও আসতে পারে, যে এসআই পদ্ধতিতে জ্বালানির তাপন মূল্যের একক কি, এটা শর্ট প্রশ্ন তোমাদের থাকে। এই নিয়ে আমি আলোচনা করব এবং এই ভিডিওতে আরো বোঝাবো যে মিথেন হাইড্রেট কি, মিথেন হাইড্রেট কোথায় পাওয়া যায়, এর সংকেত কি, বায়োগ্যাস, গোবর গ্যাস, বায়োডিজেল, এই সমস্ত কিছু নিয়ে আমি এই ভিডিওতে সমস্ত কিছু আলোচনা করব এবং এই ভিডিওটি এই চ্যাপ্টারের শেষ ভিডিও এবং এই ভিডিওতে শেষে আমি বলে দেব যে তোমাদের কি কি এই অধ্যায় থেকে তোমাদের কি কি শর্ট প্রশ্ন বা বিভিন্ন যে 2 নাম্বার বা 3 নাম্বারের প্রশ্ন এই চ্যাপ্টার থেকে কি কি আসবে সেগুলিও কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব। তো আজকে আমরা পড়ব ওজোন স্তর কিভাবে সৃষ্টি হয়। ওজোন স্তর কিভাবে সৃষ্টি হয়, এটা হচ্ছে ওজোন স্তরের ফরমেশন। ওজোন স্তর কিভাবে সৃষ্টি হয়, তো তোমাদেরকে আমি আগে বলেছি যে স্ট্রেটোস্ফিয়ার তোমাদের বায়ুমণ্ডলে কত কিলোমিটার থেকে কত কিলোমিটার বিস্তৃত? প্রায় 20 কিলোমিটার থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে স্ট্রেটোস্ফিয়ার। তো এই স্ট্রেটোস্ফিয়ারের 20 থেকে 30 কিলোমিটার, প্রায় 10 কিমি পুরো এরিয়াকে আমরা কি বলি? ওজোন স্তর বলি। ওজোন স্তর বা ওজোনোস্ফিয়ার আমরা বলে থাকি। তো এই ওজোন স্তরে তোমাদেরকে আমি আগের ভিডিওতে বলেছি যে এই ওজোন স্তরে ওজোন গ্যাস O3 গ্যাস ঘনীভূত অবস্থায় থাকে। কোন গ্যাস ঘনীভূত অবস্থায় থাকে? O3 গ্যাস। এই ওজোন গ্যাসের সংকেত হচ্ছে O3। তো এই ওজোন গ্যাস এই স্তরে কিভাবে সৃষ্টি হয় সেই বিষয় নিয়েই এখন আমি তোমাদের পড়াবো। তো ওজোন স্তর তোমাদের সৃষ্টি হয় কিভাবে? ওজোন স্তরে ওজোন স্তরে অক্সিজেন অণু এই অতিবেগুনি রশ্মির উপস্থিতিতে দুটি অক্সিজেন পরমাণুতে বিভক্ত হয়ে যায়। কি হয়? ওজোন স্তরে অক্সিজেন অণু, এক অণু অক্সিজেন অতিবেগুনি রশ্মির উপস্থিতিতে, অর্থাৎ UVB UVC, এই অতিবেগুনি রশ্মির উপস্থিতিতে অক্সিজেন অণু দুটি অক্সিজেন পরমাণুতে বিভক্ত হয়ে যায়। এই যে তোমাদের ফরমেশন, ওজোন স্তর যে ওজোন লেয়ার তৈরি হয়, সেই ওজোন লেয়ার দুটি ধাপে হয়। এটা হচ্ছে প্রথম ধাপ। প্রথম ধাপে কি হয়? প্রথম ধাপে সূর্যের অতিবেগুনি রশ্মির উপস্থিতিতে অক্সিজেন অণু দুটি অক্সিজেন পরমাণুতে বিভক্ত হয়ে যায়। এরপরে দ্বিতীয় ধাপে কি হয়? দ্বিতীয় ধাপে অক্সিজেন পরমাণু, একটি অক্সিজেন পরমাণু অক্সিজেন অণুর সাথে যুক্ত হয়ে ওজোন গ্যাস তৈরি করে। তো এখানে কিসের উপস্থিতিতে? অনুঘটকের। তোমরা লিখবে যে অনুঘটকের উপস্থিতিতে সেই অক্সিজেন পরমাণু একটি অক্সিজেন অণুর সাথে যুক্ত হয়ে O3 গ্যাস বা এক অণু O3 বা ওজোন গ্যাস তৈরি করে। তো এইভাবে আমাদের ওজোন স্তরে ওজোন গ্যাস সৃষ্টি হয়। তো এই ওজোন গ্যাস
আমাদের 10 কিলোমিটার বিস্তৃত যে অঞ্চল, সেই 10 কিলোমিটার বিস্তৃত অঞ্চল জুড়ে এই ওজোন গ্যাস থাকে। তোমরা যদি, আমি আরো একবার দেখাচ্ছি, এই যে পৃথিবী, এটাকে যদি আমরা পৃথিবী ধরে নিই, তাহলে এখানে উত্তর মেরু, দক্ষিণ মেরু, এইভাবে আমাদের পৃথিবী হয়। এর চারিদিকে 20 থেকে 30 কিলোমিটার যে এরিয়া বায়ুমণ্ডলের, এই চারিদিকে আমাদের কি ওজোন স্তর বা ওজোনের যে লেয়ার, সেই লেয়ার অবস্থিত। এই লেয়ারের কাজ কি, যদি আমরা এখানে সূর্যকে ধরে নিই, তাহলে এই সূর্য থেকে আলোক রশ্মি, আমাদের আলো এবং তাপ পৃথিবীতে আসে। তো এই আলোর মধ্যে আমাদের অতিবেগুনি রশ্মিও আমাদের পৃথিবীতে কিন্তু আসে। সূর্য থেকে অতিবেগুনি রশ্মি পৃথিবীতে আসে। তো অতিবেগুনি রশ্মি তিন প্রকার অতিবেগুনি রশ্মি আমাদের সূর্য থেকে পৃথিবীতে আসে। তার মধ্যে ইউভিএ, ইউভিবি ও ইউভিসি। তো এর মধ্যে এই ইউভিসি হচ্ছে ক্ষতিকারক, যেটা যে রশ্মিটাকে আমাদের এই ওজোন স্তর বা এই যে ওজোন লেয়ার রয়েছে, সেই ওজোন লেয়ার আমাদের কি করে শোষণ করে নেয়। এই ইউভি যে ক্ষতিকারক আমাদের অতিবেগুনি রশ্মিটা, এই রশ্মিটাকে কিন্তু পৃথিবীতে পৌঁছাতে দেয় না কে, এই ওজোন স্তর। এই জন্য ওজোন স্তরকে পৃথিবীর রক্ষা কবচও বলা হয়। এটা আমি আগের দিনে বলেছি। আর এই ইউভিবি, এই রশ্মিগুলি কিন্তু, ইউভিএ, এই রশ্মিগুলি কিন্তু পৃথিবীতে চলে যায়, কিন্তু এই রশ্মিগুলি কোনো ক্ষতিকারক নয়, বা এগুলি কোনো প্রাণীর বাঁচার জন্য বা জীবজগতের কোনো ক্ষতি করে না। এই রশ্মিগুলি, যে রশ্মিটি ইউভিসি, যে অতিবেগুনি রশ্মিটি ক্ষতি করে, সেটাকে এই ওজোন স্তর শোষণ করে নেয়। তো তোমাদের এখানে প্রশ্ন থাকে যে ওজোন স্তরে ওজোন গ্যাস কিভাবে সৃষ্টি হয়, তাহলে তোমরা লিখবে যে ওজোন স্তরে ওজোন গ্যাস দুটি ধাপে সৃষ্টি হয়। প্রথম ধাপে সূর্যের অতিবেগুনি রশ্মির উপস্থিতিতে একটি অক্সিজেন অণু ভেঙে দুটি অক্সিজেন পরমাণু তৈরি করে। দ্বিতীয় ধাপে একটি অক্সিজেন পরমাণু একটি অক্সিজেন অণুর সাথে যুক্ত, অনুঘটকের উপস্থিতিতে একটি অক্সিজেন অণুর সাথে যুক্ত হয়ে এক অণু ওজোন গ্যাস তৈরি করে। এইভাবে লক্ষ লক্ষ কোটি কোটি ওজোন গ্যাসের অণু তৈরি হয় এবং একটি ওজোন স্তর বা একটা ওজোন লেয়ার তৈরি হয়। তো এরপরে আমি তোমাদের বলবো, এই যে ওজোন গ্যাস বা এই যে 10 কিমি বিস্তৃত যে ওজোন লেয়ার, এই ওজোন লেয়ার কিভাবে ক্ষতি হচ্ছে বর্তমানে বিভিন্ন যৌগ দ্বারা। কি কি যৌগ দ্বারা ক্ষতি হয়? NO, NO2 এবং CFC যৌগ সমূহ যেগুলি রয়েছে, সেই যৌগগুলি দ্বারা এই ওজোন স্তর বা এই যে পৃথিবীর রক্ষা কবচ, এটা কিন্তু কি হচ্ছে, ধীরে ধীরে ধ্বংস হচ্ছে। তো এরা কিভাবে হয়, কিভাবে বিক্রিয়া করে বিভিন্ন যৌগগুলি, যেমন NO, NO2, CFC যৌগ, এই যৌগগুলি কিভাবে এই ওজোন গ্যাসের সাথে বিক্রিয়া করে এবং কিভাবে ওজোন গ্যাসের যে স্তর, সেটাকে কিভাবে ধ্বংস করে, সেটা তোমাদের কিন্তু পরীক্ষায় প্রশ্ন থাকে। প্রশ্নটা এরকম ভাবে থাকে মাধ্যমিকে, যে সিএফসি যৌগ NO2 এবং সিএফসি যৌগ সমূহ দ্বারা ওজোন স্তর কিভাবে ধ্বংস হয়, এরকম থাকে। কিংবা এটাও থাকতে পারে যে NO এবং সিএফসি যৌগ সমূহ দ্বারা ওজোন স্তর কিভাবে ধ্বংস হয় বা ক্ষতিগ্রস্ত হয়। তো তার আগে আমি তোমাদের বলি যে এই ওজোন স্তর ধ্বংস হয় কি কারণে বা কিভাবে হয়। তো ওজোন স্তর ধ্বংস হয় মূলত বায়ু দূষণের কারণে এবং মানুষ্য সৃষ্ট বা প্রাকৃতিক কারণেও কিন্তু এই ওজোন স্তর ধ্বংস হয়ে থাকে। তো ওজোন স্তর ধ্বংস বলতে কি বোঝায়? এই ওজোন স্তর, যে ওজোন স্তরে যে আমাদের ওজোন গ্যাসের যে ওজোন গ্যাস যে ঘনীভূত অবস্থায় থাকে, এই ওজোন গ্যাস ধীরে ধীরে পাতলা হয়ে আসে বা তার যে স্তরটা ধীরে ধীরে যদি পাতলা হয়ে আসে, তাহলে আমরা এই ওজোন স্তরের বিনাশ বা ক্ষয় বলে থাকি। তো এই ওজোন স্তর কিভাবে ধ্বংস হয়? সিএফসি যৌগ সমূহ এবং নাইট্রোজেন অক্সাইড, এগুলি
এই যৌগগুলি এই ওজোন স্তরকে ধ্বংস করে। তোমাদের আমি বলেছি যে ওজোন স্তর স্ট্রেটোস্ফিয়ারের মধ্যে অবস্থিত, স্ট্রেটোস্ফিয়ারের মধ্যে ওজোন স্তর অবস্থিত। আর এই স্ট্রেটোস্ফিয়ারে জেট প্লেন বা বিমান চলাচল করে। তো এই জেট প্লেন বা বিমান চলাচল, এই বিমান থেকে আমাদের এই নাইট্রোজেন অক্সাইড গ্যাস কিন্তু নির্গত হয়। তো এর পরিমাণ যদি বেশি হয়ে যায় তাহলে কি হয় তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এটা যদি পৃথিবী হয়, এটা যদি পৃথিবী, তাহলে এটা হচ্ছে ওজোন স্তর, এটা হচ্ছে 20 থেকে কত, এটা হচ্ছে 20 থেকে 30 কিলোমিটার বিস্তৃত। এই এরিয়াটা হচ্ছে 20 থেকে 30 কিলোমিটার বিস্তৃত এরিয়া, এটা হচ্ছে ওজোন স্তর। এর উপরে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এরিয়াটাকে আমরা কি বলি, স্ট্রেটোস্ফিয়ার। 20 থেকে 50 এটাকে আমরা কি বলি, স্ট্রেটোস্ফিয়ার। তো এই স্ট্রেটোস্ফিয়ারে যে সমস্ত এই যে যুদ্ধ বিমান বা আমাদের যে উড়োজাহাজ সেগুলি চলাচল করে, তো সেগুলির জ্বালানি থেকে আমাদের এই নাইট্রোজেন অক্সাইড গ্যাসটি নির্গত হয়, এই গ্যাসটি নির্গত হয়। তো এর পরিমাণ যখন বৃদ্ধি পায় তখন আমাদের সেই নাইট্রোজেন অক্সাইডের অণুগুলি কি করে, ওজোন গ্যাসের অণুর সাথে বিক্রিয়া করে ওজোন গ্যাসের এক একটি অণুকে অক্সিজেন গ্যাসের অণুতে পরিণত করে দেয়। তো এই রিঅ্যাকশনটা যদি আমরা দেখি তাহলে NO+O3 ইকুয়াল টু কি হয়, NO2+O2। এইভাবে নাইট্রোজেন অক্সাইডের এক একটি অণু ওজোন গ্যাসের এক একটি অণুকে অক্সিজেন গ্যাসের অণুতে কনভার্ট করে দেয় বা পরিণত করে দেয়। ফলে ওজোন গ্যাসের যে স্তরে আমাদের ওজোন গ্যাস ঘনীভূত অবস্থায় থাকে, সেই ওজোন স্তর ধীরে ধীরে কি হয়ে যায়, পাতলা হয়ে যায় এবং কোনো জায়গায় গহ্বরের সৃষ্টি হয়। এইভাবেই ওজোন স্তর ধ্বংস বা বিনাশ হয়। তো এই ওজোন স্তর ধ্বংস বা বিনাশের মূল কারণ হচ্ছে নাইট্রোজেন অক্সাইড, NO2 এবং CFC ক্লোরোফ্লোরোকার্বন, এই সমস্ত যৌগগুলি হচ্ছে মূল কারণ। তো এই নাইট্রোজেন অক্সাইড আমাদের নির্গত হয় কোনখান থেকে, এই যে স্ট্রেটোস্ফিয়ারের নিচে রয়েছে ওজোন স্তর, এই ওজোন স্তরের উপরে আমাদের বিমান বা বিভিন্ন যুদ্ধজাহাজ এগুলি চলাচল করে, এগুলির জ্বালানি থেকে নির্গত হয় এই NO গ্যাস। এই NO গ্যাস সেই নিচে যে ওজোন স্তর, সেই ওজোন স্তরের কে ক্ষতি করে এবং এইভাবেই নাইট্রোজেন অক্সাইড যে এক একটি অণু এইভাবেই ওজনের এক একটি অণুকে অক্সিজেনের অণুতে পরিণত করে দেয় বা কনভার্ট করে দেয়। তো এইভাবে যদি আমাদের ওজোন স্তর যদি এইভাবে ক্ষতি হয় তাহলে আমাদের পৃথিবীর পৃষ্ঠে বা আমাদের পৃথিবীতে কি কি ক্ষতি হতে পারে, বা আমাদের এই যে প্রাণী জগৎ রয়েছে এই প্রাণী জগতের কি কি ক্ষতি হতে পারে, এই প্রশ্নটাও কিন্তু তোমাদের পরীক্ষায় অনেকবার এসেছে বা আসতেও পারে এবছর। তো এই ওজোন স্তর যদি আমাদের ধ্বংস হয়ে যায় এইভাবে, তাহলে আমরা আমাদের প্রাণী জগতের কিভাবে বা কি কি ক্ষতি হতে পারে এই নিয়ে আমি তোমাদের এরপরে বলবো। তো এই প্রশ্নের উত্তরটা তোমাদের 2 নম্বর কিংবা 3 নম্বর থাকতে পারে, যে ওজোন স্তর যদি ক্ষতি হয়ে যায় বা ধ্বংস হয়ে যায় তাহলে আমাদের পৃথিবীতে যে জীবজগৎ বা পৃথিবীর কিভাবে ক্ষতি হতে পারে সেই সম্পর্কে প্রশ্ন তোমাদের একটা 2 নম্বর কি 3 নম্বরের থাকতে পারে। তো এর উত্তর আমি তোমাদের 1 থেকে 4টি পয়েন্টে আমি বলবো যে কি কি ক্ষতি হতে পারে যদি আমাদের এই ওজোন স্তর ধ্বংস হয়ে যায়। তো 1 নম্বর পয়েন্ট তোমরা লিখতে পারো যে আমাদের বায়ুমণ্ডলের এই ওজোন স্তর যদি ধ্বংস হয়ে যায় তাহলে সূর্যের যে অতিবেগুনি রশ্মি, সেই সূর্যের অতিবেগুনি রশ্মি আমাদের পৃথিবীতে এসে পড়বে।
ফলে কি হবে, ফলে আমাদের পৃথিবীর যে তাপমাত্রা, সেই তাপমাত্রা কিন্তু কি হবে, ধীরে ধীরে বাড়তে থাকবে। এবং পৃথিবীর তাপমাত্রা যদি ধীরে ধীরে বাড়তে থাকে তাহলে কি হবে, আমাদের সুমেরু, এই যে পৃথিবীর সুমেরু এবং কুমেরু, সুমেরু এবং কুমেরুতে যে বরফ জমে আছে, সেই বরফ কি হবে, ধীরে ধীরে গলতে থাকবে। এবং ধীরে ধীরে বরফ গলতে থাকলে কি হবে, আমাদের বিভিন্ন দেশে, যেমন আমাদের ভারতবর্ষে, বাংলাদেশে, বিভিন্ন দেশে যে নিচু জায়গাগুলি রয়েছে, সেই জায়গাগুলি কিন্তু সমুদ্রের তলে ধীরে ধীরে কিন্তু চলে যাবে। এই হলো তোমাদের 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট তোমরা কি লিখতে পারো, যে বায়ুমণ্ডলের ওজোন স্তর যদি ধ্বংস হয়ে যায় তাহলে সূর্য থেকে সরাসরি আমাদের সূর্য থেকে যে ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি ইউভিসি, সেটা কিন্তু আমাদের সরাসরি পৃথিবীতে এসে পড়বে। এর ফলে পৃথিবীতে এসে পড়ার ফলে পৃথিবীতে যে জীবজগৎ রয়েছে তার উপরে পড়বে। এবং জীবজগতের কোন জীবের যদি ত্বকের উপরে এই ইউভিসি রশ্মি এসে পড়ে, তাহলে কিন্তু সেই ত্বক কিন্তু কি হবে, ক্ষতিগ্রস্ত হবে। সেই ত্বক কি হবে, ক্ষতিগ্রস্ত হবে। এবং এর ফলে কিন্তু ত্বকের ক্যান্সারও বা চর্ম ক্যান্সারও কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি হয়ে যাবে বা বৃদ্ধি পেয়ে যাবে। এই এই তার ফলে কি হবে, তার ফলে জীবজগৎ বাঁচার কিন্তু আর কোনো উপায় থাকবে না। এই হলো 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট আমরা বলতে পারি যে সূর্যের অতিবেগুনি রশ্মি যদি আমাদের পৃথিবীতে এসে পড়ে, তাহলে আমাদের সালোক সংশ্লেষের যে হার, সেটা কিন্তু হ্রাস পাবে। সালোক সংশ্লেষ, আমাদের যে উদ্ভিদ রয়েছে পৃথিবীর উপরে, যে সমস্ত উদ্ভিদ রয়েছে, সেই উদ্ভিদরা কিন্তু আর খাবার তৈরি করতে পারবে না। ফলে তারা যদি খাবার তৈরি করতে না পারে, তাহলে তারা পরিবেশে আর অক্সিজেনও কিন্তু ছাড়বে না এবং কার্বন ডাই অক্সাইড গ্রহণও করবে না। ফলে একটা আমাদের পরিবেশের যে ভারসাম্য, সেটা কিন্তু নষ্ট হবে। এবং কি হবে, গাছ যদি খাবার তৈরি না করে, তাহলে আমাদের কি দেখা যাবে, খাদ্যাভাব দেখা যাবে, আমাদের ফসল ভালো হবে না। এই সমস্ত কিছু আমরা 3 নম্বর পয়েন্টের মধ্যে লিখতে পারি। তো তোমাদের যদি 2 নম্বর বা 3 নম্বর থাকে, তাহলে তোমরা এই 3টা পয়েন্ট কিন্তু লিখতে পারো, যে ওজোন স্তর যদি ধ্বংস হয়ে যায়, তাহলে আমাদের পৃথিবীর ওজোন স্তর ধ্বংসের ফলাফল, সরাসরি ওজোন স্তর ধ্বংসের ফলাফল কি কি, বা ওজোন স্তর ধ্বংসের ফলে আমাদের কি কি ক্ষতি হতে পারে। এই যদি 2 নম্বর 3 নম্বর প্রশ্ন থাকে, তাহলে তোমরা 3টি পয়েন্ট কিন্তু ডাইরেক্ট তোমরা লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তো সিএফসি যৌগ দ্বারা কিভাবে ওজোন স্তর ক্ষয় হয়, সিএফসি যৌগ দ্বারা ওজোন স্তর কিভাবে ক্ষয় হয়, এটা আমি তোমাদের একবারে সাধারণ ভাষায় কিন্তু তোমাদের আমি বুঝিয়ে বলবো। তোমাদেরকে বইয়ে যদি তোমরা পড়ো, তাহলে তোমরা আশা করি অনেক স্টুডেন্ট আছো যারা কিন্তু বুঝতে পারো না। তো তোমাদেরকে আমি একবারে সাধারণ ভাষায় বলে বুঝাবো, যে বা যদি সিএফসি যৌগ দ্বারা ওজোন স্তর কিভাবে ক্ষয় হয়, যদি এই প্রশ্ন থাকে, তাহলে তোমরা উত্তরটা কিভাবে লিখবে। তো এই সিএফসি যৌগ কোথায় ব্যবহার করা হয়, সেটা তোমাদেরকে প্রথমে কিন্তু জানতে হবে। তো সিএফসি যৌগ রেফ্রিজারেটর, বাতানুকূল যন্ত্র বা বিভিন্ন খাদ্য সংরক্ষণের যে কাজ, সেই কাজে কিন্তু এই সিএফসি যৌগ ব্যবহার করা হয়। তাহলে কোথায় কোথায় ব্যবহার করা হয়, রেফ্রিজারেটর, তোমরা মনে রাখবে, রেফ্রিজারেটর, ঠিক আছে। 2 নম্বরে যে বাতানুকূল যন্ত্র মানে হচ্ছে এসি, ফ্রিজ, টিভি, ধরে নাও এই সমস্ত গুলো। আর 3 নম্বর হচ্ছে কি, খাদ্য সংরক্ষণের কাজে। এই 3টি কাজে এই সিএফসি যৌগ ব্যবহার করা হয়, রেফ্রিজারেটরে, বাতানুকূল যন্ত্র এবং খাদ্য সংরক্ষণের কাজে। এই সমস্ত কাজগুলো সিএফসি যৌগ ব্যবহার করা হয়। তো এই সিএফসি যৌগ কি করে, এই ওজোন গ্যাসকে ভাঙার জন্য অনুঘটক হিসাবে কাজ করে। কি হিসাবে কাজ করে,
এই সিএফসি যৌগগুলি, সিএফসি যৌগ বলতে কি কি যৌগ যদি বলা হয় তাহলে তোমরা মনে রাখবে CF CN3, CF2Cl, এই সমস্ত যৌগগুলিকে সিএফসি যৌগ বলা হয়। তো এই যৌগগুলি ওজোন গ্যাসের অণুকে ভাঙার জন্য অনুঘটকের কাজ করে। ওজোন গ্যাসের অণুকে ভাঙার জন্য অনুঘটকের কাজ করে। তো এই যৌগগুলি আল্ট্রাভায়োলেট রশ্মি মানে হচ্ছে অতিবেগুনি রশ্মি প্রভাবে সক্রিয় ক্লোরিন পরমাণু সৃষ্টি করে। তাহলে কি হয় তোমরা দেখে নাও রিঅ্যাকশনটা, CFCl3 তীর চিহ্ন ইউভি রশ্মি, এই আল্ট্রাভায়োলেট রশ্মি দ্বারা কি হয় CFCl2 প্লাস Cl, এই প্লাস Cl হচ্ছে অ্যাক্টিভ ক্লোরিন অ্যাটম, অ্যাক্টিভ ক্লোরিন অ্যাটম মানে হচ্ছে কি এই Cl হচ্ছে সক্রিয় ক্লোরিন পরমাণু। এরপরে এই যে CFCl3 দেখলাম, এখানে আমি দেখছি CF2Cl, এই CF2Cl ইউভি রশ্মি দ্বারা, ইউভি রশ্মির উপস্থিতিতে বা প্রভাবে কি হয় CF, এখানে তোমাদের এই যৌগটি হবে CF2Cl2, এখানে তোমাদের যৌগটি হবে CF2Cl2, তাহলে এখানে হবে CF2Cl2, তাহলে হবে CF2Cl প্লাস Cl, তাহলে এই Cl এখানে একটা Cl পরমাণু, সক্রিয় Cl পরমাণু তৈরি করছে। তো এই CFC যৌগগুলি অতিবেগুনি রশ্মির উপস্থিতিতে সক্রিয় ক্লোরিন পরমাণু কি করে তৈরি করে, সক্রিয় ক্লোরিন পরমাণু তৈরি করে। এরপরে কি হয় এই সক্রিয় ক্লোরিন পরমাণুগুলি কি করে ওজোন গ্যাসের অণুর সাথে বিক্রিয়া করে। কেমন ভাবে হয় দেখো, Cl প্লাস O3 কি ClO প্লাস O2 অক্সিজেন অণুতে পরিণত করে দেয় কাকে, ওজোন গ্যাসের একটা অণুকে কি করে অক্সিজেন গ্যাসের একটা অণুতে পরিণত করে দেয়, এবং সাথে কি তৈরি করে ক্লোরিন মনোক্সাইড, সাথে কি তৈরি করে ক্লোরিন মনোক্সাইড। তাহলে এবং এই প্রশ্নটা তাহলে আমি উত্তরটা প্রথম থেকে এরপর বলছি, তোমাদেরকে বলে বুঝাচ্ছি যে সিএফসি যৌগ রেফ্রিজারেটর, বাতানুকূল যন্ত্র এবং খাদ্য সংরক্ষণের কাজে ব্যবহার করা হয়। তো এই সিএফসি যৌগ, এই যে CFCl3, CF2Cl2 এগুলি হলো সিএফসি যৌগ। এই যৌগগুলি অতিবেগুনি রশ্মির উপস্থিতিতে সক্রিয় ক্লোরিন পরমাণু তৈরি করে, এবং পরে এই সক্রিয় ক্লোরিন পরমাণু এক অণু ওজোন গ্যাসকে ভেঙে ক্লোরিন মনোক্সাইড ও অক্সিজেন অণু তৈরি করে। তাহলে এখানে এক পরমাণু ক্লোরিন এক অণু ওজোন গ্যাসকে ভেঙে ক্লোরিন মনোক্সাইড এবং অক্সিজেন অণু, এক অণু অক্সিজেন তৈরি করে। তাহলে এইভাবে কি হয়, এইভাবে বারবার এই সিএফসি যৌগগুলি অতিবেগুনি রশ্মি দ্বারা ভাঙতে থাকে এবং ক্লোরিন পরমাণু, সক্রিয় ক্লোরিন পরমাণু সৃষ্টি করতে থাকে, এবং এই এক একটি সক্রিয় ক্লোরিন পরমাণু ওজোন গ্যাসের এক একটি অণুকে ভাঙতে থাকে এবং ক্লোরিন মনোক্সাইড ও অক্সিজেন, এক অণু অক্সিজেন তৈরি করতে থাকে। এইভাবে ওজোন গ্যাসের মধ্যে যে লক্ষ লক্ষ কোটি কোটি যে ওজোন গ্যাসের অণু রয়েছে, সেই অণুগুলিকে কি করে ভাঙতে 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 অক্সিজেন অণুতে পরিণত করতে থাকে। এইভাবে ওজোন গ্যাসের যে লেয়ার, সেই লেয়ারের যে ওজনের অণু, সেই অণু কি হতে থাকে ধীরে 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 পাতলা হতে থাকে, এবং ওজোন স্তরে একটা গহ্বর বা একটা ছিদ্র তৈরি হয়। এইভাবে ধীরে 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 ওজোন স্তর কি হয় ধ্বংস হয়। তো এই হচ্ছে সিএফসি যৌগগুলির ভূমিকা ওজোন স্তর ক্ষয়ে, ওজোন স্তর ক্ষয় বা ওজোন স্তর বিনাশে এইভাবে সিএফসি যৌগগুলি ভূমিকা পালন করে। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম, পরে কারণ ভিডিওটি অনেক বড় হয়ে গেল। এর পরের ভিডিওতে তোমাদের বিভিন্ন যে জ্বালানির তাপন মূল্য, বায়োগ্যাস, বায়োডিজেল
তারপরে তোমাদের প্রশ্ন থাকে যে কয়লা ও ডিজেলের মধ্যে কার তাপন মূল্য বেশি, এই ধরনের প্রশ্নগুলির উত্তর কিভাবে করবে, এবং মিথেন হাইড্রেট কি, স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো, যে ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলি নিয়ে কিন্তু আলোচনা করব।